আজ রাতে হাসনাত আব্দুল্লাহ গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে। ওসমান হাদির খুনি এই সব করছে। হাসনাত আব্দুল্লাহ নেক্সট লক্ষ্যবস্তু, এবং হাসনাত আব্দুল্লাহ যদি আক্রমণের শিকার হয়, হাদি ভাগ্যের জোরে বেঁচে গিয়েছে, তবে হাসনাত আব্দুল্লাহকে যদি আক্রমণ করা হয়, এটা আমার মনে হয় না সে বেঁচে ফিরতে পারবে। এদিকে আজ রাতে হাসনাত আব্দুল্লাহর উপর ভয়াবহ প্রভাব পড়ে। ওসমান হাদির চেয়েও খারাপ অবস্থা তার। আজকে দেশে নতুন পরিস্থিতি হয়েছে। এই নিয়ে দেশের প্রত্যেকটা জনগণ রাজপথে নেমে ডক্টর ইউনূসের বিরুদ্ধে আন্দোলন করতেছে। এই টোকাই মলম হাসনাত, সার্ভিস আলম, পেটলা নাহিদ, ডারবিন নাসির এদের নাকি নতুন নতুন বাল গজাইছে। সেই কারণে তারা উল্টে উল্টে দেখার জন্য মরিয়া হয়ে পড়েছে। গতকালকেই এই মলম হাসনাত বক্তব্যতে বলছে তারা নাকি সেভেন সিস্টার্স দখল করবে। সবাইকে ছেড়ে না ফেরার দেশে চলে গেলেন ওসমান হাদি। হাদি ভাই মরে গেছে। হাদি যে দুনিয়া থেকে চলে গিয়েছে সেটা ডক্টররা আগেই বলে দিয়েছিল। বেঁচে নাই, তারপর আপনারা করে হাদি ভাই আসলে আছে, এটা বলাই কঠিন। ডাক্তাররা কেউ বলে নাই যে উনি বাঁচে। হাসনাত আব্দুল্লাহর একটি শব্দই প্রকাশ করে তৎক্ষণাৎ দুনিয়া ত্যাগ করেছিল। এখন হাসনাত আব্দুল্লাহরা প্রধানত ক্ষুব্ধ এ কারণে যে তারা মনে করছেন ওসমান হাদি একজন ভারতীয় আধিপত্যবাদ বিরোধী নেতা হয়ে উঠেছিলেন বলেই তার উপর এই হামলা, এবং সরাসরি হাসনাত আব্দুল্লাহ ওই প্রতিরোধ সমাবেশে বলেছেন যে শরীফ ওসমান হাদির ঘাতকরা ভারতে পালিয়ে গেছেন। কেউ কেউ মনে করছেন ঘাতকদের ভারতে পালাতে সাহায্য করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারের অনুসারী সেনাবাহিনীর কিছু সদস্য। এবার সকলের সন্দেহটাই সত্যি হয়ে গেল। অনেকে সরাসরি বলছিল ওসমান হাদির পর হাসনাত আব্দুল্লাহর উপর প্রভাব পড়বে। এখন আমরা দেখতে পারি দেশে নতুন পরিস্থিতি হয়, হাসনাত আব্দুল্লাহ কঠিন বিপদের মুখে পড়েন। দর্শক শ্রোতা, গত কিছুদিন যাবৎ ওসমান হাদিকে নিয়ে আলোচনা সমালোচনা হচ্ছিল, এবং ওসমান হাদির মামলার বিষয়ে অনেক তথ্য আমরা প্রতিনিয়ত দেখতে পারি। আর এখন আমরা দেখতে পাচ্ছি দেশের নতুন পরিস্থিতি, এবং এই নিয়ে দেশের প্রত্যেকটা জনগণ রাজপথে নামে যে একটা স্বাধীন রাষ্ট্রে কেন এই অস্থিতিশীল পরিবেশ বা কেন এই ঘটনাগুলো ঘটে, ডক্টর ইউনূসের উপর সবাই প্রভাব ফেলতেছে। আসুন দর্শক শ্রোতা, আমরা কথা বাড়াবো না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাব। হাসনাত আব্দুল্লাহর কি হয় এবং এই ঘটনার পিছনে কি কি রয়েছে অনেক প্রতিবেদনের মাধ্যমে আমরা জানার চেষ্টা করব। তবে হাসনাত আব্দুল্লাহকে যদি আক্রমণ করা হয়, এই জঙ্গলি এই উগ্রপন্থীর উপর যে মানুষের ক্ষোভ, এটা আমার মনে হয় না সে বেঁচে ফিরতে পারবে। নিঃসন্দেহে তাকে একদম কেওড়া তলায় পাঠিয়ে দেওয়া হবে। তাকে সাদনা তলায় পাঠাবে না। হাদিকে তো সাদনা তলায় পাঠিয়ে দিয়েছে, এখনো বেঁচে আছে, যদিও ক্লিনিক্যালি ডেড, সেটা হয়তো বা খুব শীঘ্রই আপনারা দেখতে পারবেন। কিন্তু হাসনাতকে যদি লক্ষ্যবস্তু বানানো হয়, সেক্ষেত্রে হাসনাত বেঁচে ফিরবে বলে আমার মনে হয় না। আজকেও ভারতের সেভেন সিস্টার্সকে আলাদা করার সরাসরি হুমকি দিয়েছে এই হাসনাত আব্দুল্লাহ। ভারতকে স্পষ্ট ভাষায় বলতে চাই, তারা প্রত্যেকটা বিষয়ে ভারতকে দোষারোপ করে, প্রত্যেকটা বিষয়ে ভারতকে দায়ী করে, প্রত্যেকটা বিষয়ে ভারতকে জড়িয়ে বাংলাদেশ আওয়ামী লীগকে জড়িয়ে বক্তব্য দিতে হবে। এছাড়া এদের বক্তব্য পূর্ণাঙ্গ হয় না। একটা দেশের সার্বভৌমত্বের সরাসরি হুমকি। এর আগে অনেকে বলেছে ভারতের সেভেন সিস্টার্স আলাদা করতে হবে, আলাদা করতে ইচ্ছা প্রকাশ করেছে, আলাদা করতে চায়। গতকাল হাসনাত আব্দুল্লাহ সেভেন সিস্টার্সকে সরাসরি আলাদা করে দেবে ইনশাআল্লাহ বলে হুমকি দিয়েছে। আগের যারা হুমকি দিয়েছে তারা কিন্তু সরাসরি আলাদা করে দেব বলেনি, তারা বলেছে আলাদা করে দিতে ইচ্ছুক, ইচ্ছা প্রকাশ করেছে। কিন্তু হাসনাত আব্দুল্লাহ সরাসরি থ্রেট দিয়েছে। এটা নিঃসন্দেহে ভারতের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের উপর একটা চরম হুমকি। এই হুমকিকে আমলে নিয়ে ভারত চাইলে বাংলাদেশে আক্রমণ করতে পারে। এটা তাদের পররাষ্ট্রনীতির মধ্যে পড়ে যায়। একটা রাজনৈতিক দলের নেতা হয়ে কিভাবে প্রতিবেশী রাষ্ট্রের সার্বভৌমত্বে হুমকি দেয়, আপনারা এটাকে খুব স্বাভাবিকভাবে নিলেও আমি নিচ্ছি না, কারণ এই বক্তব্যের মধ্যে অনেক অনেক তাৎপর্য, অনেক অনেক বিষয় থেকে যায়। শুধু হাসনাত আব্দুল্লাহ না, জঙ্গি মাহফুজ, মাস্টার মাইন্ড মাহফুজ আলমও ভারতের সেভেন সিস্টার্সকে আলাদা করার হুমকি দিয়েছে। ভারতের আঞ্চলিক নিরাপত্তাকে বিঘ্নিত করার জন্য যা যা করা প্রয়োজন তা তাই করবে। ভারতের দোষ বাংলাদেশ আওয়ামী লীগ তাদের বন্ধু, ভারতের দোষ শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়া, ভারতের দোষ বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীদের জীবন রক্ষা করা, এটাই ভারতের অপরাধ। ভারতের সাথে যত কথা বলা হচ্ছে ভারতকে কেন্দ্র করে, ভারত এটা করেছে, ভারত বাংলাদেশকে কলোনি বানিয়েছে, ভারত বাংলাদেশের এটা দখল করেছে, এতগুলা চুক্তি হয়েছিল, অসম চুক্তি, একটাও প্রকাশ করতে পারে নাই। এই অথর্ব ইউনূস একটা জিনিস এখন পর্যন্ত সামনে আনতে পারেনি। সবাইকে ছেড়ে না ফেরার দেশে চলে গেলেন ওসমান হাদি। হাদি ভাই মরে গেছে। হাদি যে দুনিয়া থেকে চলে গিয়েছে সেটা ডক্টররা আগেই বলে দিয়েছিল। বেঁচে নাই, তারপর আপনারা করে হাদি ভাই আসলে আছে, এটা বলাই কঠিন। ডাক্তাররা কেউ বলে নাই যে উনি বাঁচে। হুজুর, এটা আশা করা যায় না, কারণ বুলেটটি হাদির মাথার এক পাশ দিয়ে গিয়ে অন্য পাশ দিয়ে বের হয়ে গিয়েছে। বুলেটটা রাইট সাইড দিয়ে ঢুকে গিয়ে বাম সাইড দিয়ে বের হয়ে গেছে। এছাড়া হাসনাত আব্দুল্লাহর একটি শব্দই প্রকাশ করে হাদি তৎক্ষণাৎ দুনিয়া ত্যাগ করেছিল। হাদি ভাইকে যারা হত্যা করেছে বর্ডার পার করে ভারতীয় বাহিনীর কাছে হস্তান্তর, যেমন এরা ভারতে চলে যায় এবং সেইখানে বসে তারা হাসি ঠাট্টা রং তামাশা করতে থাকে। বাংলাদেশের সকল মানুষ যখন আবেগে আপ্লুত হয়ে কান্না করছিল, তখন সেই সকল অপরাধীরা প্রকাশ্যে হাসি ঠাট্টা করছে। নতুন খবর, সুখবর। এখন হাদির
তাদের পক্ষ নিয়ে একটি রাজনৈতিক মহল আনন্দ উল্লাস করছে। হ্যাঁ, তাদের নেক্সট টার্গেট হচ্ছে তাসরিম জারা, এরপর তাদের টার্গেটে রয়েছে হাসনাত আব্দুল্লাহ, নেক্সট টার্গেট কালাফাট হাসনাত আব্দুল্লাহ। এরপর তাদের তালিকায় রয়েছে এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার ফুয়াদ। যখন তাদের তালিকাগুলো একে একে প্রকাশ করা হচ্ছিল তখনই আমার ভাই হাদি যে অনন্তকালের উদ্দেশ্যে যাত্রা করেছে, আমার ভাই হাদিকে আর খুঁজে পাওয়া যাবে না। হাদিকে যখন সেই ঘাতকরা আক্রমণ করেছিল তৎক্ষণাৎ ওসমান হাদি দুনিয়া ত্যাগ করে। এর পরবর্তীতে তাকে বাঁচানোর অনেক চেষ্টা করে বাংলাদেশের ডক্টররা। যখন বাংলাদেশে তার চিকিৎসা দিতে ব্যর্থ হচ্ছিল তখন উন্নত চিকিৎসার জন্য নেওয়া হলো তাকে সিঙ্গাপুরে। ওইখানকার ডক্টররা একটি আশার বাণী ছড়ায়, বলা হয় হাদি আবারও ফিরে আসবে। তবে হাদি বাংলাদেশে থাকা অবস্থায় যে দুনিয়া ত্যাগ করেছে এটা হাসনাত আব্দুল্লাহর একটি ভাষায় প্রকাশ হয়। হাদি ভাইকে যারা হত্যা করেছে, কারণ এই হাসনাত আব্দুল্লাহ তাকে হসপিটালে দেখতে যায় এবং দেখার পর সেখানে বসেই তারা কান্না করে। ওসমান হাদির উইকেটটা পড়ে গেছে। যখন পুরো বাংলাদেশের রাজনৈতিক মহল থেকে সাধারণ জনগণ পর্যন্ত এই ওসমান হাদির জন্য কান্না করছিল তখনই এরা এসে আনন্দ উল্লাস এবং যে হাদির উপরে হামলা করেছে তাকে পুরস্কার দেওয়ার ঘোষণা করে। আমার একটা দাবি দেশবাসীর কাছে, ওসমান হাদিরে যে আহাম করছে এর বড় ধরনের একটা পুরস্কার দেওয়া হোক। একজন মানুষ কতটুকু হিংস্র হাইনাতে পরিণত হলে এই সকল কথাগুলো বলতে পারে নিজেরাই চিন্তা করে দেখে, এবং ঠান্ডা মস্তিষ্কে একজন মানুষের জীবন কেড়ে নেওয়া এদের কাছে মামুলি বিষয়। এই ভাই একজন আওয়ামী লীগ খাঁটি। এই ওসমান হাদি এবং তার ভাই বোনেরা আল্লাহ ছাড়া এই জমিনের নিচে আর কাউকে ভয় পায় না। ওসমান হাদি কাউকে ভয় পায় না, এটা যেমন সত্য তেমনি ওসমান হাদিকে যারা ভয় পায় তারাই ওসমান হাদির জীবন কেড়ে নেয়। এতে আমার একটা ভাল ছাড়া গেছে, আজ যে মুখে আমার নিয়ে সমালোচনা করো, কালকে আবার সেই মুখেই আমাকে বাপ ডাকতে হবে। হ্যাঁ, এই সৌদি প্রবাসী আওয়ামী লীগের একজন কর্মী, আমি 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি শেখ মুজিবের সৈনিক। প্রকাশ্যে দিনের পর দিন তাদের লিস্টগুলো মানুষের সামনে সম্প্রচার করছে। নেক্সট টার্গেট কালাফাট হাসনাত আব্দুল্লাহ। কোথা থেকে কি হয়ে যাবে কেউই বলতে পারে না। এইগুলো জানার পর শোনার পর সৌদি আরবে কি এমন কোন একজন বাংলাদেশি নাই যে এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারেন? তো ওই যে গর্ত থেকে বের হইছে, মানে গর্ত থেকে যারা বের হইছে কয়েকটা খুঁজে পান কিনা দেখেন। পোলাপান বসে আছে গর্ত থেকে কয়েকটা, যেগুলো হচ্ছে হাসিনার এই যে গলার পর যেগুলো আইতেছে পোলাপান পিটাইয়ে লাল করে ফেলবে, ঠিক আছে? এগুলো কয়েকটা খুঁজে বের করেন। হয়তোবা সেই কুলাঙ্গার বিদেশের মাটিতে থাকে, তবে তার পরিবার তো দেশে থাকে। আমার কারণে আমার পরিবারের উপরে যদি কোনো আঘাত আসে, খোদার কসম কাউকে ছাড়বো না আমি। সবই কেয়ারফুল। এরকম কিছু সন্তানের জন্য পরিবাররা সমস্যার সম্মুখীন হয়। ভয় দেখিয়ে মুজিব সৈনিকদের দাবিয়ে রাখা যাবে না। নিষিদ্ধ আওয়ামী লীগ সংগঠনটি কেন এই ওসমান হাদির উপরে এতটা ক্ষিপ্ততা প্রকাশ করছে? লীগের মতো একটা গণহত্যাকারীরে পিটিয়ে দিবার একটা জেনারেশনের সৌভাগ্য না। এটা আমার একটা ভাল ছাড়া গেছে, কিন্তু এদের যে ন্যূনতম কোনো রিগ্রেট ফিলিং নাই এত হত্যা করার পরও, এখন মনে হচ্ছে এটার কাছে কাফারা আদায় করা দরকার। হ্যাঁ, এই কারণেই তারা কেড়ে নিয়েছে এই ওসমান হাদির জীবন। আগামী ফেব্রুয়ারির পরে অপারেশন ক্লিন হার্টের নামে কয়েক হাজার ইসলামপন্থীরে মারা লাগে, মারবে, মনে রাখবেন। এই কথাটি শোনার পরে জুলাই সংগ্রামী যারাই রয়েছেন তারা সবাই একটু নিরাপদ অবস্থানে থাকেন। যেই কোনো সময় হাদির মতো করে আপনার অজান্তেই একটি বুলেট এসে আপনাকে ক্ষত বিক্ষত করে দিতে পারে। বাংলাদেশের সকল মানুষ তখন কান্নায় ভেঙে পড়লেও একটি রাজনৈতিক মহল তারা মিষ্টি বিতরণ করবে। এক একটা রাজাকার মরবে আর 10 কেজি করে মিষ্টি দেওয়া হবে মসজিদের মিলাতে। তাদের কাছে মনে হবে সেটাই তাদের বিজয়। হ্যাঁ, বাংলাদেশের কোনো পুলিশ যেন কোনো রাজনৈতিক দলের জন্য কাজ করতে না পারে, আর যেই সকল পুলিশরা রাজনৈতিক দলের জন্য কাজ করছে তাদের চাকরিচ্যুত করতে হবে। বিদেশে বসে একজন পতিতা পর্যন্ত আজ রাজনৈতিক মহলগুলো নিয়ে হাসি ঠাট্টা করছে। বাংলা একটি প্রবাদ আছে, নতুন নতুন বাল গজাইলে নাকি তরুণ পোলাপাইন উল্টাই দেখে। এই টোকাই মলম হাসনাত, সার্ভিস আলম, পেটলা নাহিদ, ডারবিন নাসির এদের নাকি নতুন নতুন বাল গজাইছে, সে কারণে তারা উল্টে দেখার জন্য মরিয়া হয়ে পড়েছে। গতকালকেই এই মলম হাসনাত বক্তব্যতে বলছে তারা নাকি 7 সিস্টার্স দখল করবে, ভারতের 7 সিস্টার্স টুকরো করে ফেলবে, ভারতকে ভাগ করে ফেলবে। আমার কথা হচ্ছে এই মলম হাসনাত কোন হুনুরে? এই টোকাইগুলো এত বড় কথা বলার সাহস কোথা থেকে পায়? ভারতকে একবারও বলেছে বাংলাদেশ আক্রমণ করবে, বাংলাদেশ দখল করবে। কেন এই যুদ্ধের উস্কানি? এখানের পিছনে বড় কারণ আছে। মেইন কারণ হচ্ছে এই যে এনসিপি দলটা আছে, আমি অনেক আগে থেকেই বলছি তারা হচ্ছে জামাতের প্রক্সি সংগঠন। এই এনসিপি বলেন, এই এবি পার্টি বলেন, মঞ্চ 24 বলেন, ইনকালাব মঞ্চ বলেন, এর জামাত ইসলাম শিবির, এরা একই সুতোই গাথা। তা না হলে জামাতের বক্তব্যের সাথে এনসিপির বক্তব্য মিলে কি করে যায়? জামাতের নায়েব আমির কিছুদিন আগে বলেছে আমাদের 50 লক্ষ যুবক রেডি আছে ভারতের সাথে যুদ্ধ করার জন্য। ভারতকে একবারও বলেছে বাংলাদেশের সাথে যুদ্ধ করবে, তখন তিনি নায়েব আমির আবার বলতেছে আমরা তখন হয়ে যাব মুক্তিযোদ্ধা। আর 1971 সালে যারা মুক্তিযুদ্ধ করেছে তারা কি তাহলে রাজাকার হয়ে যাবে? এগুলা উস্কানি দেওয়ার মেইন কারণ হচ্ছে তারা কোন রকম একটা যুদ্ধ লাগিয়ে দিতে পারলে মুক্তিযুদ্ধ সপক্ষে শক্তিরা যখন ভারতের পক্ষে যাবে তখন মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে তারা রাজাকার বানানোর জন্য বসে আছে। এই যে 1971 সালে তারা পরাজয় বরণ করেছে সেটার গ্লানি এখনো তারা মুছতে পারে না। সে কারণে এই সকল বক্তব্য দিয়ে, এই সকল উস্কানি দিয়ে একটা ছোটখাটো যুদ্ধ লাগিয়ে দিয়ে সেই গ্লানি মুছতে যাচ্ছে। এটাই হচ্ছে বাস্তবতা। আমি সবসময় একটা কথা বলি,
এটা অনেক ভিডিওতেই বলেছি, যারা আমার ভিডিও দেখেন তারা জানেন। একটা বাংলা প্রবাদ আরেকটা আছে যে আন্দাই আন্দাজ করে, লাঠির চড়ে হাতি মরে। আন্দা আন্দাজ সাইজও জানা না, আন্দা হাতির সাইজও জানা। তারা মনে করে আমি লাথি মেরেছি, হাতি মরে গিয়েছে বা পড়ে গিয়েছে। এটাই হচ্ছে বাস্তবতা। এই মলম হাসনাত বলেন, এই টোকাই সার্ভিস আলম বলেন, এই পেটলা নাহিদ বলেন, এই জামাত শিবিরের এবং জামাত ইসলামের যত নেতা কর্মী আছে তারা মনে করছে আওয়ামী লীগকে আমরা ভ্যানিশ করে দিয়েছি, আওয়ামী লীগ কোণঠাসা হয়ে গিয়েছে। আর এই সকল বক্তব্যের মাধ্যমে ভারত ভয় পেয়ে গিয়েছে। কিন্তু তারা এটা ভুলে গেছে, তারা আন্ধা। তারা হাতিকে লাথি দিয়ে কখনো মারতেও পারবে না, ফেলতে পারবে না। এটাই রিয়েলিটি। বরং তারাই বাংলাদেশে গণপিটুনি খেয়ে মরে যাবে, এই হাদির মতো গুলি খেয়ে মারা যাবে। তাদের লোকই তাদেরকে হত্যা করবে। হাদিকে জামাতের লোকই হত্যা করে এখন রাজনীতি করার জন্য আওয়ামী লীগের উপর দোষ চাপিয়ে দিচ্ছে। এটা কেন বলছি জানেন? জুলকার নায়ন সায়ের বলতেছে যে সে কিভাবে প্ল্যানিং করেছে, সে কোথা থেকে কোথায় গিয়েছে, সে কি তার বোনের বাসায় উঠেছে, সকল তথ্য তার কাছে আছে এবং পুলিশের কাছে সকল তথ্য আছে। শুধু ওই তথ্য নয়, সে ভারতের বর্ডার দিয়ে বাংলাদেশ থেকে ভারত চলে গিয়েছে। শুধু সে তথ্যটাই ছিল না, সকল তথ্য তাদের কাছে আছে। নাটক মারাও এক এক টেলিভিশনে এক এক কথা বলছে। এক এক টেলিভিশনে বলছে মিরপুর দিয়ে গাজীপুর দিয়ে সে বাংলাদেশ বর্ডারে এসে ভারত চলে গিয়েছে, আরেকজন বলছে মেট্রো রেল দিয়ে চলে গিয়েছে। মানে এক এক জায়গায় এক এক তথ্য, মানে তারা গোজামিল করে ফেলেছে। বাস্তবতা কি একমাত্র জানে জামাত ইসলামী। তারা ঘটনা যেভাবে প্ল্যানিং করেছে সেটা একমাত্র তারাই ভালো করে জানে। এখন আবার নতুন প্রপাগান্ডা ছড়ানো হচ্ছে জাহাঙ্গীর কবির নানক নাকি প্ল্যানিং করে দিয়েছে। আরে ভাই, বাংলাদেশে আওয়ামী লীগ যেখানে দাঁড়াতে কষ্ট হয়ে যায়, আওয়ামী লীগ কোণঠাসা, আওয়ামী লীগ নাকি ভ্যানিশ হয়ে গিয়েছে, সেখানে ওসমান হাদিকে আমি শুট করেছি, আমি এখন ভারতে আছি, ভালো আছি, তোমরা বাঙালিরা আমার কিছুই করতে পারবে না। দেশের বিভিন্ন মিডিয়া থেকে শুরু করে নামি দামি সাংবাদিকরা মনে করছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির ঘাতকরা ভারতে পালিয়ে গেছেন। কেউ কেউ মনে করছেন ঘাতকদের ভারতে পালাতে সাহায্য করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারের অনুসারী সেনাবাহিনীর কিছু সদস্য। পিনাকি ভট্টাচার্য নামের একটি ক্লোন পেজ থেকে এই দাবি করা হয়েছে। সেখানে লেখা হয় ঘাতকদের ওপর নির্দেশনা এসেছিল ভারত থেকে, কারণ এত অল্প সময়ে সেনাবাহিনীর সহায়তা ছাড়া কখনোই ভারতে পালানো সম্ভব নয়। আমাদের আজকের ভিডিওতে আলোচনা করব হাদিকে নিয়ে, কিভাবে হাদির শুটাররা ভারতে পালিয়ে গেল। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। শরীফ ওসমান বিন হাদির ওপর হামলায় জড়িত দুই সন্দেহভাজন ফয়সল করিম মাসুদ ও আলমগীর শেখ ঢাকা থেকে বাংলাদেশ ভারতের সীমান্তে যেতে 5 দফা যানবাহন বদলান। তারা মোটরসাইকেলে নিবন্ধন নম্বর প্লেট বদলে ভুয়া নম্বর প্লেট লাগিয়ে নিয়েছিলেন, পাশাপাশি ফেলে দিয়েছিলেন মুঠোফোন ও সিম। তদন্ত সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে। সূত্রের দাবি দুই সন্দেহভাজন ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে গেছেন। রাজধানী পুরানা পল্টন এলাকায় গত শুক্রবার চলন্ত মোটরসাইকেল থেকে দুর্বৃত্তরা রিকশায় থাকা হাদিকে গুলি করে। তিনি ঢাকা ৮ আসনের সম্ভাব্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক। তার অবস্থা আশঙ্কাজনক। হাদিকে গতকাল সোমবার উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়েছে। হাদিকে হত্যা চেষ্টার ঘটনায় রাজধানী পল্টন থানায় গত রোববার রাতে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ জাবের বাদী হয়ে মামলা করেন। মামলায় ফয়সল সহ অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়েছে। পরে মামলাটি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশকে হস্তান্তর করা হয়। পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনার হারুনুর রশিদ বলেন, হত্যা চেষ্টার পরিকল্পনা ও অর্থের যোগানদাতা পৃষ্ঠপোষককারীদের বিরুদ্ধে মামলাটি করা হয়েছে। পুলিশ বলছে ফয়সল নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এবং ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সহ সভাপতি ছিলেন। আলমগীর যুবলীগের রাজনীতি করতেন। হাদির উপর হামলার ঘটনায় মোট 6 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন ফয়সলের স্ত্রী শাহিদা পারভিন সামিয়া, শ্যালক ওয়াহিদ আহমেদ শিপু ও ফয়সলের বান্ধবী মারিয়া আক্তার লিমা। মোটরসাইকেলের মালিক সন্দেহে আব্দুল হান্নান এবং ভারতে পালিয়ে যাওয়ার ক্ষেত্রে সহায়তার অভিযোগে সঞ্চয়, চিসিম ও শিমিরন দিও। এর মধ্যে গতকাল সামিয়া, শিপু ও মারিয়ার 5 দিনের রিমান্ড দেওয়া হয়েছে। এদিকে ওসমান হাদির ওপর হামলার প্রধান সন্দেহভাজন ফয়সল করিম মাসুদের সহযোগী মোহাম্মদ কবিরকে গত রোববার রাতে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করে র্যাব। গতকাল সোমবার র্যাবের পক্ষ থেকে বিষয়টি জানানো হয়। র্যাবের ভাষ্যমতে কবির ঘটনার কয়েকদিন আগে মাসুদ করিমের সঙ্গে বাংলা মোটরে হাদির প্রতিষ্ঠিত ইনকিলাব কালচারাল সেন্টারে গিয়েছিলেন। হত্যা চেষ্টা মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে হাদি ধারাবাহিকভাবে বক্তব্য ও বিশ্লেষণ উপস্থাপন করে আসছিলেন। এর জেরে তাকে একাধিকবার প্রাণনাশের হুমকি দেওয়া হয় তাকে। মামলাটি তদন্ত করছে ডিবির মতিঝিল বিভাগ। তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, হত্যা চেষ্টায় সরাসরি অংশ নেন ফয়সল ও আলমগীর শেখ। তবে নেপথ্যে কারা ছিলেন সে বিষয়ে এখনও নিশ্চিত হতে পারেনি পুলিশ। হাদির ব্যবহৃত মুঠোফোন এখনও উদ্ধার হয়নি। তদন্ত সংশ্লিষ্ট সূত্র বলছে, হামলার আগের রাতে 11 ডিসেম্বর সাভারের গ্রিন জোন রিসোর্টে ছিলেন ফয়সল ও আলমগীর। রাত 2টার দিকে ফয়সলের বান্ধবী মারিয়া তার ছোট বোনকে নিয়ে সেখানে যান। তারা একসঙ্গে গল্প করেন। মারিয়া আরও বলেছেন, তার সঙ্গে ফয়সলের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ ছিল। 12 ডিসেম্বর সকালে সাভার থেকে একটি মোটরসাইকেলে ফয়সল ও আলমগীর ঢাকায় আসেন বলে তদন্ত সংশ্লিষ্ট সূত্রের দাবি। সূত্র আরও বলছে, এরপর তারা
তারা রাজধানীর আগারগাঁওয়ে ফয়সলের বোনের বাসায় গিয়ে গ্যারেজে মোটরসাইকেলের নম্বর প্লেট পরিবর্তন করেন। সেখানে অবস্থানের পর অটোরিকশা নিয়ে যান আমিন বাজার। অটোরিকশা চালককে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। সূত্র বলছে, চালক জানিয়েছেন আমিন বাজারে ফয়সল ও আলমগীরের জন্য গাড়ি নিয়ে অপেক্ষা করছিলেন ফয়সলের বান্ধবী মারিয়া। আমিন বাজারে ফয়সল ও আলমগীর মুঠোফোন ও সিম ফেলে দেন। সূত্রের দাবি, আমিন বাজার থেকে কালামপুর হয়ে টাঙ্গাইল ময়মনসিংহ সড়ক ধরে ময়মনসিংহে যান ফয়সল ও আলমগীর। ময়মনসিংহে একটি সেতু এলাকা থেকে আরেকটি গাড়ি নিয়ে হালুয়াঘাটের উদ্দেশ্যে। দর্শক শ্রোতা, আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে। অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে। বিশেষ করে এখানে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কথা হয়, আরও অনেক বিষয় নিয়ে কথা হয়। গাইজ, এই বিষয়গুলো দেখে আপনাদের কি মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য কি? অবশ্যই আপনারা আপনাদের মন্তব্যটা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। আর হ্যাঁ, তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি। এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা আমাদের নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলের দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।